যে দুর্নীতি, এই দুর্নীতি দেখে এটা মনে হচ্ছে দিস পিপল আর কোট আনকোট সিক। বাংলাদেশে যেটা হয়েছে পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে মানে সরকারি মদত পুষ্ট হয়ে ব্যাংকের ডাকাতি করা, সেটা কিন্তু পৃথিবীর অন্য কোথাও আমি শুনি নাই। শুধু যে পরিবাররা নিয়েছে সেটা নয়, সংঘবদ্ধভাবে মানে প্রতিষ্ঠানগুলোকে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে, মধুরহারি মতো মধুরহারিটাকে নিয়ে চলে গেলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজিজ জয় সাহেব, উনি ওয়াশিংটনে থাকেন এবং বিভিন্ন কাগজে রিপোর্ট হচ্ছে $300 মিলিয়ন বা বিভিন্ন অ্যামাউন্ট বাদ দিলাম, $1 হইতে পারে। আপনাদের কাছে কোনো ইয়ে আছে যে হি ইজ ইনভলভ ইন এনি করাপশন? আমরা সরকারি এবং বেসরকারি দুটো চ্যানেলকেই ব্যবহার করার চেষ্টা করছি। সরকারিভাবে আমরা প্রত্যেকটা দেশের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে এবং জাস্টিস ডিপার্টমেন্ট আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করছি। কারণ ক্রিমিনাল কেস যদি করতে হয় তাহলে সরকারের থ্রুতেই করতে হবে, ক্রিমিনাল কেস লয়ার দিয়ে হবে না। হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভের বিশেষ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব বাংলাদেশ নিয়ে। এবং বাংলাদেশে আপনারা জানেন যে বর্তমান যে সরকার, এই সরকার একটি নিরপেক্ষ সরকার, কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। এবং এই গভর্নমেন্ট যে কাজগুলো করছে তার অন্যতম বড় একটি কাজ হচ্ছে যে প্রিভিয়াস যে রিজিম বা প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল ক্ষমতায়, তারা কিভাবে অর্থ পাচার করেছেন, কিভাবে দেশকে লুপাট করেছেন, এই বিষয়গুলো নিয়ে তারা ইনভেস্টিগেশন করছেন। এবং যে টাকা বা বাংলাদেশের যে অর্থ পাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, এগুলো কিভাবে রিকভার করা যায়, এই বিষয়ে এই কাজটি হচ্ছে বর্তমান গভর্নমেন্টের অন্যতম একটি বড় কাজ। এবং এই কাজে যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছেন সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক। এবং এই ব্যাংকের যিনি গভর্নর, তিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং তিনি দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। যে বাংলাদেশে ফার্স্ট দুটি মিশন, একটি হচ্ছে যে দেশের এই যে বঙ্গুর অর্থনীতি, যে যা এর আগের গভর্নমেন্ট বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দিয়েছে, এই অর্থনীতিকে কীভাবে আবার দাঁড় করানো যায় নিজের পায়ে। আর 2 নম্বর হচ্ছে যে হাজার হাজার কোটি টাকা যে পাচার হয়েছে, এই পাচারকৃত অর্থ বা দুর্নীতির অর্থ কিভাবে দেশে আবার ফিরিয়ে নিয়ে জনগণের অর্থ জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যায়, এই কাজটি উনি করছেন। এবং এই মিশনে তিনি দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে প্রশ্ন করেন যে বাংলাদেশে যখনই কোনো গভর্নমেন্ট আসে, যখন অন্য গভর্নমেন্ট থাকে না, তখন পলিটিক্যালি মোটিভেটেড বিভিন্ন কথা বলা হয়। পলিটিক্যালি মোটিভেটেড কথা যখন বলা হয় কখন বলা হয় যদি অন্য আরেকটি পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আসে। কিন্তু যেহেতু এই গভর্নমেন্টটি পলিটিক্যাল না, একটি নির্দলীয় গভর্নমেন্ট, এবং এর আগের গভর্নমেন্টের যে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচার, অর্থ পাচার, এই সব বিষয় নিয়েই সর্বত্র আমার মনে হয় বাংলাদেশে কেউ এর বিরুদ্ধে কেউ কথা বলছে না, আনলেস আদারওয়াইজ দিস গভর্নমেন্টের যারা সুবিধাভোগী তারা ছাড়া। সো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে বাংলাদেশে যে অর্থ পাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, বাংলাদেশের যে এই ইকোনমি বিল্ড আপ করার ক্ষেত্রে গভর্নমেন্ট কী করছে, এবং এই দুর্নীতি যে পাচারকৃত যে অর্থ, এই অর্থ উদ্ধারে গভর্নমেন্টের ভূমিকা কী, বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আজকে আছেন অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, যিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদও। জনাব আহসান এইচ মনসুর, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম টেলিভিশনের এই অনুষ্ঠান। ধন্যবাদ তাহের সাহেব। আমি ওয়াশিংটন এসেছিলাম, জি, পথে নিউ ইয়র্কে 2 দিনের স্টপ ওভার। জি, তো আমাদের এখানে বাংলাদেশি যে জনগোষ্ঠী আছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করাটা একটাই আমাদের সরকারের বিভিন্ন নীতি প্রশ্ন নিয়ে যেসব মানুষের মনে অনেক জিজ্ঞাসা থাকে, জি জি, সেগুলো জবাব দেওয়াটা আমাদের একটা দায়িত্ব, সে কাজটা করলাম। এবং সাথে কিছু জনসংযোগের পার্ট হিসেবে কিছু টেলিভিশনে ইন্টারভিউ দেওয়া। জি, এবং সেই কনটেক্সটে যে প্রসঙ্গটা আপনি তুললেন যে বাংলাদেশ থেকে ব্যাপকভাবে অর্থ পাচার হয়েছে, এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। আমরা পরীক্ষা করে দেখি শুধু ব্যাংকিং খাত থেকেই অন্তত পক্ষে $25 বিলিয়ন মতো প্রায় 7-8টা পরিবার গিয়েছেন। এবং আমি ছোটোগুলোকে ধরছি না এটার মধ্যে। তো এই বৃহৎ আকারের এত বড় ধরনের, আমি বলবো যে মোটামুটি বলা যায় দিনে দুপুরে ডাকাতি করার মতো, কারণ এটা তো এমনি হয়নি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এটা হয়েছে। সরকার থেকে তাদেরকে এই ব্যাংকগুলোর কর্তৃত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেই ব্যাংকগুলোকে নিয়ে লুটপুট করে খেয়েছেন। কাজেই এইগুলোকে আমাদেরকে এখন দায়িত্ব হচ্ছে যে কিভাবে জনগণের টাকা আবার জনগণকে ফিরিয়ে দেওয়া যায়। এটা একটা নৈতিক দায়িত্ব, যেটা আমাদের এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, এটা আমাদের
আমি বলবো আইনগত দিক থেকে আমাদের কর্তব্য, যে সরকারি থাকুক না এখন তাদের এই কর্তব্য হচ্ছে যে আইনের সঠিক প্রয়োগ, যারা এই ধরনের কাজ করে দেশের ক্ষতি করেছে, জনগণের টাকা আত্মসাৎ করেছে, তাদেরকে বিচারের ব্যবস্থা করা, এই টাকা যতখানি সম্ভব ফিরিয়ে নিয়ে আসা, এবং সেই প্রচেষ্টায় আমরা এখন লিপ্ত আছি। তার একটা অংশ হিসাবে আমরা নিউ ইয়র্কের যে বাংলাদেশি কমিউনিটি আছেন তারা জানেন কে কোথায় আছেন বা কিছু, সেই তথ্যটাও আমরা হয়তো পেতে পারি বলে আশাবাদী। আমরা আশা করব যারা জানেন বাংলাদেশ থেকে কারা অর্থ নিয়ে কোথায় আছেন, কোন ঠিকানায় আছেন, কোথায় বাড়ি কিনেছেন, কোথায় বিজনেস কিনেছেন, সেই তথ্যগুলো যদি আমাদেরকে দিয়ে সহায়তা করেন, আমরা হয়তো তাদের বিরুদ্ধে মামলা রুজু করে এই সম্পদগুলোকে অ্যাটাচ করে আমরা হয়তো কিছু দূর হলেও আগাতে পারবো। সো আপনাদের কাছে কি এমনি ওভারঅল আপনি বললেন অ্যাবাউট $24 বিলিয়ন। প্রফেসর ইউনূস সাহেব গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘের যে অধিবেশনে এসেছিলেন, সেখানে তিনি একটি বৈঠক করেছিলেন এখানের কিছু বিজনেস পিপুলের সাথে, এবং যারা এই যে মানি লন্ডারিংয়ের ব্যাপারটি যারা বিভিন্নভাবে মনিটর করতে পারে এই ধরনের কিছু লোকের সাথে, এবং ওনাদের একজনের সাথে আমাদের কথা হচ্ছিল। উনি বলছিলেন যে অ্যাবাউট $56 বিলিয়ন মতো ওনাদের ট্রেকিংয়ে আছে। আপনার আমি বলি যেটা আমি যে সংখ্যাটা বললাম এটা শুধু ব্যাংকিং খাত থেকে নেওয়া হয়েছে এবং শুধু 7-8টা পরিবার কর্তৃক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমাদের হিসাবে প্রায় 2.5 লক্ষ কোটি টাকার মতো। রাইট। কিন্তু এর বাইরে শত শত ব্যক্তি আছেন Right. যারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তাদের ক্ষমতার অপব্যবহার করে, হয়তো মন্ত্রিত্ব ছিলেন, এমপি সাহেব ছিলেন, অমুক ছিলেন, সেগুলোকে ব্যবহার করে ব্যাপক অর্থ বিদেশে পাচার করেছে। সেটা কিন্তু ব্যাংকিং খাত থেকে নিয়েছেন তা নয়, সেটা হয়তো সরাসরি ঘুষের টাকা হতে পারে, বিভিন্ন তদবিরের টাকা হতে পারে, বিভিন্ন চাকরি দিয়ে হতে পারে, বিভিন্নভাবে হয়েছে। সেটা কিন্তু এই টাকার মধ্যে এটার মধ্যে ইনক্লুডেড না। সেটাকে ধরলে পরে আমাদের ধারণা এটা 100 বিলিয়ন ছাড়ি 100 বিলিয়ন ছাড়িয়ে যাবে। রাইট। সো আপনি গতকালকে মানে আপনি কমিউনিটির সাথে একটা মিটিং করেছেন, মিটিংয়ে বলেছেন যে বিভিন্ন ব্যাংক কীভাবে লুপাট হয়েছে, এবং এই প্রসঙ্গে আপনি শুধু একটি ব্যাংকেরই বলেছেন যে ইসলামী ব্যাংক, যেটি বাংলাদেশের বেসরকারি খাতে সবচেয়ে বড় ব্যাংক, এই ব্যাংকেরই হাজার হাজার কোটি টাকা লুপাট হয়েছে। সো এইভাবে যে ব্যাংকিং খাত, শুধু ব্যাংকিং খাতেই কি আপনি বলছেন $24 বিলিয়ন? হ্যাঁ, শুধু ব্যাংকিং খাত থেকে 24 বিলিয়ন। ওকে। সো আমরা জানতে চাই এখন যে এই আপনি তো ধরেন আপনাদের গভর্নমেন্ট তো উদ্যোগ নিচ্ছেই, সো কী ধরনের উদ্যোগ নিচ্ছে, এবং এক্ষেত্রে যারা দেশের বাইরে আছেন, আপনি বলছেন যে আপনারা যদি জানেন তথ্য দেবেন, শিওর, আপনি কী ধরনের সহযোগিতা চান প্রবাসী দেশে বিদেশে যারা আছেন তাদের কাছ থেকে, এবং হোয়াট ইজ দ্য ওয়ে আপনারা এই অর্থ রিকভার করার চেষ্টা করছেন, কীভাবে রিকভার করার চেষ্টা করছেন? আমরা এখন যেটা করছি, বাংলাদেশের ভিতরে ওইসব ব্যক্তিদের যেসব সম্পদ আছে সেগুলোকে আমরা অ্যাটাচ করার ব্যবস্থা করছি। জি। সেটা আমরা কোর্টের মাধ্যমে মামলা রুজু করে কোর্ট থেকে অর্ডার নিয়ে সে প্রপার্টিগুলোকে অ্যাটাচ করে ফেলা হচ্ছে। এটা হয়ে গেছে অনেক। জি জি। কিন্তু বাইরে তো আমরা অ্যাটাচ করতে পারবো না, সেখানে তো আমাদের হস্তক্ষেপ করবে না, সেখানে বাইরের সরকারকে দিয়ে করাতে হবে। তো সেই জন্য আইনগত প্রক্রিয়া আছে। আমরা যেটা করছি MLA বলে, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স। পারস্পরিক এক দেশ আরেক দেশের কাছে আইনগত সহায়তা চাইতে পারে। যেহেতু আমাদের কোর্ট একটা রায় দিয়েছে যে মিস্টার এক্সের এগেনস্টে তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, কারণ সে এই ধরনের বড় রকমের লুটপাট করেছে, তখন এই রায়টাকে নিয়ে আমরা একটা লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চাইতে পারি। সেটা মার্কিন সরকারের কাছে চাইতে পারি, যুক্তরাজ্য সরকারের কাছে চাইতে পারি, অন্যান্য যে কোনো চাইতে পারি যে এই ব্যক্তি এই সম্পদ নিয়ে আত্মসাৎ করেছে, দেশের টাকা নিয়ে চলে গেছে, হি ইজ প্রবাবলি আপনার দেশে আছে, মানে ওই দেশে আছে, এবং ওই দেশে তার সম্পত্তি থাকলে পরে সেগুলোকে যেন জব্দ করা হয়। দ্যাটস দ্য প্রসেস। যেটা বললে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি, আমার একদম মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, যে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টের সময় ওনার পক্ষের কিছু লোক ওনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরে দেশ ছেড়ে পালিয়ে আসছিল, এবং দেশ ছেড়ে যখন পালিয়ে এসে এখানে শেল্টার নেওয়ার চেষ্টা করছিল, তখন প্রিভিয়াস গভর্নমেন্ট এখানের জাস্টিস ডিপার্টমেন্ট, ফিনান্সিয়াল বিভিন্ন ইনস্টিটিউশন যারা ট্র্যাক ডাউন করে তাদের কাছে সিডি দিয়েছিল তাদের দুর্নীতির বিভিন্ন মানে এভিডেন্স সহ, এবং আলটিমেটলি তারা এখানে যে শেল্টার নেওয়ার চেষ্টা করছিল, গভর্নমেন্ট শেল্টার দেয় নাই, বিকজ তার আমেরিকান গভর্নমেন্টের একটা কনভেনশন আছে যে আপনি যদি করাপশন করেন অথবা কোনো মানবাধিকার বিরোধী কাজ করেন, দেন ইউ আর নট গোয়িং টু গেট শেল্টার হিয়ার। সো এক্ষেত্রে আপনারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, আমরা দেখছি
যে যারা অতিরিক্ত মাত্রায় নিয়েছেন তারা তো ক্ষমতাধর, তারা তো বিলিয়নস অফ ডলার, তাদের বিভিন্ন রকমের পাসপোর্ট আছে, কারো সিঙ্গাপুর পাসপোর্ট আছে, কারো সাইপ্রাস পাসপোর্ট আছে, কারো ব্রিটিশ পাসপোর্ট আছে, এবং অনেকের মাল্টিপল পাসপোর্ট আছে, কারণ তারা টাকা দিয়ে কিনে নিচ্ছে। তো এইসব ব্যক্তিকে মানে তাদের সম্পদকে ট্রেস করা সম্ভব, কারণ তাদের বড় বড় হোটেল কিনেছেন, এমন করে সেটাকে হয়তো ট্রেস করা যাবে, কিন্তু ব্যক্তিকে হয়তো ধরাটা খুব কঠিন। কিন্তু আমরা চাচ্ছি আপাতত আমরা ব্যক্তির সম্পদটাকে আমরা আপনি যখন দায়িত্ব নিলেন বাংলাদেশ ব্যাংকের, রাইট, ব্যাংকের দায়িত্ব নেওয়ার পরে আমি শুনেছি এর আগে যারা অর্থের দায়িত্বে আছেন তারা কেউ কেউ বলেছেন যে বিগত সরকারের যে করাপশনের যে চিত্র এবং যে দুর্নীতি, এই দুর্নীতি দেখে এটা মনে হচ্ছে দিস পিপুল আর কোট আনকোট সিক, কোনো সিক পিপুল ছাড়া এই ধরনের কাজ করতে পারে না কেউ। আপনি যখন দায়িত্ব নিলেন আপনি যা দেখলেন, আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতায় আপনার কি মনে হয়েছে? না, মানে বাংলাদেশে যেটা হয়েছে পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে মানে সরকারি মদতপুষ্ট হয়ে ব্যাংকের ডাকাতি করা, সেটা কিন্তু পৃথিবীর অন্য কোথাও আমি শুনি নাই বা দেখিনি। আমি তো IMF-এ কাজ করেছি 18 বছর, আমি অনেক দেশে, ট্রাবলড দেশে, বিভিন্ন রকমের করাপ্ট কান্ট্রিগুলোতেও গেছি, ভালো দেশেও গেছি, কিন্তু একটা সরকার জেনে শুনে ডাকাতদের হাতের ব্যাংকগুলোকে তুলে দিবে এবং সেখান থেকে ভাগ বসে হয়ে সেটার থেকে বেনিফিট নেবে, বিদেশে সেগুলোকে পাচার করবে, এই ধরনের একটা মানে কনসার্টেড একটা ষড়যন্ত্র, সেটা কিন্তু আমি কোথাও দেখিনি। হ্যাঁ, নাইজেরিয়াতে টাকা ছড়িয়েছে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট ছিল, সে টাকা সরিয়েছে, সেটা সম্ভব। বা অ্যাঙ্গোলার প্রেসিডেন্টের পরিবার তারা সরিয়েছে, অনেক বছর তারা সরকারে ছিল, আমাদের সরকারের মতোই তারা নিয়েছে এবং সেগুলোকে উদ্ধারও করেছে সরকার, পরবর্তী সরকার। তো এগুলো হয়েছে, কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে শুধু যে পরিবাররা নিয়েছে সেটা নয়, সংঘবদ্ধভাবে মানে প্রাতিষ্ঠানগুলোকে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে, মধুর হাড়িটাকে নিয়ে চলে গেলাম, তারপরে যা হয় হবে, ব্যাংকের টাকা নাই, তা ব্যাংকের টাকা তারা ম্যানেজ করবে, আমাদের কি আসে যায়, আমরা তো হাড়ি নিয়ে চলে আসছি। তো এই চিত্রটা কিন্তু আমি কোথাও দেখি নাই বা ইভেন শুনিও নাই। রাইট। সো আপনি এই যে বিভিন্ন ব্যাংকের যে এত বড় ধরনের ক্ষতি হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা এবং লেস আপনার কার হয়েছে বলে আপনাদের কোনো খতিয়ান আছে কি? এখানে ধরেন কিছু গোষ্ঠী আছে যারা একক পরিবার, এটা সম্পূর্ণভাবে আইনের বিরোধী, মানে আইনগতভাবে একটা, যেমন আমি নামে বলি, যেমন এস আলম সাহেবের নাম আসছে বিভিন্ন সময়, ওনার পরিবার প্রায় 7টা ব্যাংকের তারা মালিক ছিলেন, জি, এবং তারাই বোর্ডে বসতেন, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে বোর্ড চালাতেন। এবং প্রত্যেকটা ব্যাংকই আমরা দেখেছি আপ টু 92% পর্যন্ত যে জমা আছে, মানে ডিপোজিট, সেটা তারা আত্মসাৎ করেছে, তাদের ব্যাংকটা থাকলো। সো আপনার আচ্ছা, যারা ব্যাংকটা এই যে আত্মসাৎ করলো, ব্যাংকের যারা কর্মকর্তা ছিলেন, সো যারা এটাকে অ্যাপ্রুভ করেছে, যারা দিয়েছে, এদেরকে কি আপনারা খুঁজে পেয়েছেন যে হাউ দে ইনফ্লুয়েন্স দেম অর প্রেশার দেম টু অ্যাপ্রুভ দ্যাট কাইন্ড অফ ইরেগুলারিটি? জিনিস হয়েছে, একটা তো প্রেশার হলে চাকরি রাখতে হলে সাইন করতেই হবে, আর 2 নম্বর হলো যদি কেউ চাকরি না রাখতে চায় তাহলে তাকে তো সরিয়ে দিবে, মানে সে যদি সাইন না করে তাহলে তার চাকরি থাকবে না। নট অনলি চাকরি থাকবে না, তাহলে আপনারা শুনেছেন ইসলামী ব্যাংকে কিভাবে মান্নান সাহেবকে এবং অন্যান্যদেরকে, যারা এমডি ছিলেন ইসলামী ব্যাংকে, তাদেরকে বন্দুকের নল ধরে, মান্নান সাহেবকে তারা বন্দুকের নল ধরে নিয়ে গিয়েছে। তো এটা তো হয়েছে, প্রত্যেকটা বোর্ড মেম্বারকে বন্দুক দেখিয়ে সাইন করিয়ে নেওয়া হয়েছিল হোটেলে বসে, হোটেলে এক এক কামরা এক একজন ডাইরেক্টরকে আটকিয়ে রেখে তাদের কাছ থেকে সাক্ষী সাইন করে নেওয়া হয়েছিল। এগুলো তো সংঘবদ্ধ রাজনৈতিকভাবে সন্ত্রাসী কার্যকলাপ তো করেছে, এটা নিয়ে তো কোনো সন্দেহের কিছু নেই। সো যারা এই ধরনের কাজের সাথে ইনভলভ ছিল, এটা বন্ধ করে, একটা হলো যে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, আরেকটা হচ্ছে যে ইন ফিউচার যাতে এই যে এই ধরনের ইনস্টিটিউশন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যে ব্যাকবোন অফ এ কান্ট্রি, ব্যাকবোন অফ এ নেশন, এটাকে যাতে কেউ হার্ট করতে না পারে। সেই জন্যই তো আমি যেটা বললাম যে আমাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে যে একটা নৈতিক দায়িত্ব আছে, এই এত বড় এক অপরাধ হলো, এটা কি শাস্তি হবে না? হতেই হবে। কাজেই আমরা চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে। বাংলাদেশ ব্যাংকই এক্ষেত্রে, যেমন সে অ্যাবাউট, আপনি দেখলেন যে কয়েকশো বিলিয়ন ডলারের আপনার
অর্থ পাচার, লুপাট ক্ষতি হয়েছে। এবং এক্ষেত্রে দেখলেন আপনি যে সরকারের যারা সংশ্লিষ্ট ছিল এরাই বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রশ্রয় মদদে এসব কাজ হয়েছে। তখন আপনারা যদি কোনো ধরনের আইনি অ্যাকশনে যেতে চান, আদালতে যেতে চান তাদের ব্যাপারে আইনের আশ্রয় নিতে, তাহলে কি তাদেরকে আপনারা আইনের আওতায় আনার সুপারিশ করবেন বা বিবাদী হিসাবে, বা তাদের বিরুদ্ধে চার্জ? মানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যারা ছিলেন, সরকারি প্রতিষ্ঠান সে আমি আরও যদি ক্লিয়ার করে বলি, যেমন ধরেন সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা। সো উনার যদি একজন মন্ত্রী অথবা উনার প্রশ্রয় বা উনার অনুমোদনে কেউ যদি এ ধরনের দুর্নীতি করে থাকে, তাহলে উনি কি দায়ী হবেন না এই জন্য? না, দায়ী হবেন, দায়ী হবেন। এবং ধরুন আমরা কি করেছি, আমরা যেসব ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের, সেই ব্যাংকের যে বোর্ড ছিলেন, আমরা তো বোর্ডটাকে ভেঙে দিয়েছি প্রথম দিনই। আচ্ছা, তো এটা তাদেরকে সরিয়ে আমরা নতুন আমাদের লোক দিয়েছি, যাতে আমরা ব্যাংকের কাজটা করতে পারি। পরবর্তীতে আমরা যখন তাদেরকে ইনভেস্টিগেশন শুরু করলাম, যাতে তদন্তটা যেন ঠিকভাবে হয়, সেজন্য আমরা তাদের ম্যানেজিং ডিরেক্টর এবং অন্যান্য পদস্থ লেভেল যাদের সন্দেহযুক্ত, যাদের স্বাক্ষর আমরা পাচ্ছি কাগজের মধ্যে, তাদেরকেও আমরা সরিয়ে দিয়েছি। তো এগুলো আমরা করছি। আচ্ছা, এখন তারপরে যেটা হচ্ছে যে যখন প্রমাণিত সত্য হবে, তখন দুদকের মাধ্যমে সেটাকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে আমরা অপসারণ এবং বরখাস্ত করাটা কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া, নট বাংলাদেশের মিডিয়া, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, গার্ডিয়ান, আপনার ডেইলি মেইল পত্রিকা লন্ডন, এইসব বিভিন্ন মিডিয়াতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বোন এবং ওনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক, এদের দুর্নীতির ব্যাপারে অনেক মানে তথ্য বেরিয়ে আসছে। এটা কি ইজ ইট ট্রু? আপনাদের কাছে কি এরকম এই রিপোর্টগুলোর ব্যাপারে কোনো ট্রুথ আছে বলে মনে হয়? এগুলো না, এগুলো আমার কাছে তো মনে হয় যে এগুলো বাস্তবসম্মতই। আচ্ছা, সত্যিকার ঘটনায় তারা উদ্ঘাটন করছেন এবং যেগুলো কারণে চাকরিচ্যুত হয়েছেন, তাই না? এটা তো সত্যি কথাই, তার মধ্যে প্রতিষ্ঠিত আর করতে পারেননি। জি, এটাকে মিথ্যা, সত্যকে তো আর মিথ্যা করা যাবে না, আর মিথ্যাকেও সত্য করা যাবে না। জি, কারণ এইসব মিডিয়া যখন লেখে, তারা কিন্তু একেবারে তথ্যটাকে যাচাই করে বাছাই করে তারপরে লেখে। আল জাজিরা যখন প্রতিবেদনটা দিল, তারা কিন্তু প্রত্যেকটা জিনিস এটাকে নিয়ে কেউ প্রতিবাদ করেছে, কেউ করেনি, কারণ জানে যে এটা সত্যির ঘটনার উপর ভিত্তি করেই এটাকে প্রস্তুত করা হয়েছিল। তো যাই হোক, আমি মনে করি যে পশ্চিমা মিডিয়াগুলো খুবই কনস্ট্রাকটিভ রোল প্লে করেছে এখানে। এবং আমি যখন লন্ডনে গেলাম, তারাই কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে আমার সাথে ইন্টারভিউ চালেন এবং আমাকে বললেন যে ষড়যন্ত্র হচ্ছে, লেখা বিভিন্ন যেটাকে বলা হয় স্মিয়ার ক্যাম্পেইন, মানে সুনাম নষ্ট করার জন্য এটা একটা ক্যাম্পেইন চলছে, এমপিদের কাছে লেখা হয়েছে, তথ্য পাঠানো হয়েছে, এগুলো কিন্তু ওনারাই বললেন। মানে টাইমসের সাংবাদিক এবং অন্যান্য পত্রিকার সাংবাদিক, তারা কিন্তু এটা বললেন এবং সুন্দরভাবে আমার ইন্টারভিউ নিয়ে তারা সেটাকে কাউন্টার করছে, যেটা কারণে আজকে কিন্তু ব্রিটিশ এনজিও মহল বলি, ব্রিটিশ মিডিয়া বলি এবং ব্রিটিশ এমপি যারা আছেন, তারা কিন্তু এখন বলেছেন যে কেন এই স্মিয়ার ক্যাম্পেইনটা হলো, কারা করলো, সেটা যেন তদন্ত করা হয়। তো এই যে বলটা কিন্তু ঘুরে গেল, কোর্টটা অন্যদিকে চলে গেল। তো এটা আমাদের কি করতে হবে? আমাদেরকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, বলতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাহেব, উনি ওয়াশিংটনে থাকেন এবং বিভিন্ন কাগজে রিপোর্ট হচ্ছে $300 মিলিয়ন বা বিভিন্ন অ্যামাউন্ট বাদ দিলাম, $1 হইতে পারে। আপনাদের কাছে কোনো ইয়ে আছে যে হি ইজ ইনভলভ ইন এনি করাপশন? দেখুন, আমাদের ইনভেস্টিগেশন টিম কাজ করছে। আচ্ছা, টাস্কফোর্স এখানে তারা দেখছে কী ধরনের ইরেগুলারিটিস হয়েছে এবং সেগুলোকে তারা ডকুমেন্টেশন করে তারা একবারেই জিনিসটাকে অ্যাপ্রোচ করবে। ইনিশিয়াল তদন্তে যেটা হয়, বাংলাদেশের যে সম্পদগুলো আছে যেগুলো আনলফুলি তারা নিজেদের নামে লিখেছেন, সেটা তারা পেয়েছেন, তাই না? আপনারা দেখেছেন সেটা শেখ হাসিনার নামেও আছে, ছেলের নামে আছে, মেয়ের নামে আছে, তার ভাগ্নির নামে আছে, বোনের নামে আছে, অন্যদের নামে আছে। সেগুলো নিয়ে মামলা হয়েছে এবং প্রপার্টিগুলোকে অ্যাটাচ করা হয়েছে। এবং এর বাইরে যেটা হচ্ছে, রূপপুর নিয়ে তদন্ত হচ্ছে এবং অন্যান্য ধরনের অর্থ যেটা বিভিন্ন সময় কথা উঠেছিল, সেগুলো নিয়ে তদন্ত হচ্ছে। দেখা যাক
আমরা কি আপনাকে একটা ইনসিডেন্ট আমি প্রশ্ন করতে চাই যে এই ধরনের কাজ যারা করছে তাদের ব্যাপারে গভর্নমেন্ট কী ধরনের উদ্যোগ নেবে? সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব, ওনার ছেলের অনেকগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং, নট অনলি ওয়ান, একটা বিল্ডিংয়ে কোনোটায় আছে 40টা অ্যাপার্টমেন্ট, কোনোটায় আছে আপনার 40 অ্যাপার্টমেন্ট, সামথিং লাইক দিস, কোনোটায় আছে 14টা অ্যাপার্টমেন্ট। এই ধরনের জায়গায় নিউ ইয়র্ক সিটির মতো জায়গায় ওনার এগুলো আছে। এবং ওনাকে এইটা নিয়ে টাইম টেলিভিশনেই রিপোর্ট হয়েছিল। ওনাকে জিজ্ঞেস করেছিলাম আমরা যে আপনি কী করেন? উনি বলছেন আমি শিক্ষকতা করি। সো একজন শিক্ষক কি এত টাকা ইনকাম করতে হবে? এবং আমরা যে ইনভেস্টিগেশন করেছিলাম, ইনভেস্টিগেশন দেখা গেছে সব প্রপার্টি এগুলো সব ক্যাশ পয়সা দিয়ে কেনা, এমন না যে ব্যাংক লোন নিয়ে ওনারা করেছেন। এই ধরনের মানে যে বিষয়গুলি ঘটেছে এগুলো কি, যদিও নাসিম সাহেব এখন জীবিত নেই, ওনার ছেলে এখানে আছে, বাট ইজ দেয়ার এনি ওয়ে গভর্নমেন্ট আপনি মনে করেন যে কোনো ধরনের ইনভেস্টিগেশন করতে পারে যে কোনো ইরেগুলারিটি হয়েছে কিনা? দেখুন, এখানে একটা কমিউনিটির একটা রোল আছে। জি জি, আমাদের কমিউনিটি যদি আমাদেরকে এই বিষয়ে একটু জানায় এবং প্রপার্টিগুলো কার নামে আছে এবং কোথায় আছে, তাহলে কিন্তু আমরা এটাকে লিটিগেশন লয়ার দিয়ে আমরা এটাকে তার বিরুদ্ধে সিভিল স্যুট করতে পারি। আচ্ছা আচ্ছা। এবং টাকা এটা বাংলাদেশের টাকা, সে যদি প্রমাণ করতে না পারে যে টাকার উৎসটা কি, একটা শিক্ষক হিসাবে সে তো আর মিলিয়নস অফ ডলার সম্পদ অর্জন করতে পারে না। আচ্ছা আচ্ছা। তাকে সেই ক্ষেত্রে কিন্তু সে ধরা খেয়ে যেতে পারে। তখন এই সম্পত্তি কিন্তু অ্যাটাচড হয়ে যাবে এবং অ্যাটাচড হয়ে পরবর্তীতে এটা টাকাটা বিক্রি করে সরকার হয়তো ফেরতও পেতে পারে। তো যাই হোক, আমাদের দুটো লক্ষ্য, একটা হলো যে অর্থ এইভাবে অর্জন করে, মানে অনিয়মতান্ত্রিক বেআইনিভাবে বা ষড়যন্ত্র করে দেশের টাকা বিদেশে সরিয়ে নিয়ে যেতে পারো, কিন্তু শান্তিতে থাকতে পারবে না, এটা একটা। দ্বিতীয় হলো যে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে আংশিকভাবে হলেও অর্থ যদি ফেরত আনতে পারি, আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের পেছনে তারা তো ডিপোজিটর আছেন, তাদেরকে কিছুটা হলেও যদি আমরা রেস্টিটিউট করতে পারি, ক্ষতিপূরণটা দিতে পারি, সেটা আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ। সো আমরা তো এতক্ষণ শুনলাম ডিস্ট্রাকশনের সব গল্প কাহিনী এবং খুবই ভয়াবহ চিত্র তুলে ধরেন আপনি। সো সিন্স আপনি একজন ইকোনমিস্ট, ওয়ার্ল্ড ব্যাংকে আপনি কাজ করেছেন, IMF-এ কাজ করেছেন আপনি, এবং আপনি জানেন যে, এবং আপনি যার সাথে কাজ করছেন প্রফেসর ইউনূস সাহেব, তিনি নিজেও একজন অর্থনীতিবিদ। এবং সারা পৃথিবীর মধ্যে যদি আপনি বলেন যে কিছু লোক আছে যারা দারিদ্র্য থেকে পৃথিবী বিমুক্ত করার ক্ষেত্রে ড্রিমার, হি ইজ ওয়ান অফ দ্যাম। সো বাংলাদেশকে এই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে একটি স্বপ্নের বাংলাদেশ, যে স্বপ্নকে সামনে রেখে দেশের 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছিল, সে লক্ষ্যে নেওয়ার ক্ষেত্রে আপনারা কি কাজ করছেন? দেখুন, এটা একটা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের পক্ষে তো সব কিছু করা সম্ভব নয়। জি। তবে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা ফাউন্ডেশন করে দেওয়া, সীমিত সময়ে এমন কিছু করা যেটা টেকসই হয়। ফাউন্ডেশনটা যদি আমরা দিয়ে যাই, পরবর্তী সরকারকে যদি কিছুটা হলেও দায়বদ্ধ করে যাওয়া যায়, সেটা কিভাবে হতো? কনস্টিটিউশনালি হতে পারে, জনচেতনার মাধ্যমে হতে পারে। সে দায়বদ্ধতা যদি থাকে এবং তারা যদি সেইভাবে তখন কাজ করে, তাহলে কিন্তু দেশ উঠে দাঁড়াবে। কিন্তু যদি বলেন যে এই সরকার কি আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে সবকিছু করতে পারবে, না, সেটা সম্ভব না। আমরা চেষ্টা করব যতদূর সম্ভব আমাদের অর্থনীতিকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়া। আমরা চেষ্টা করব ওই স্থিতিশীল জায়গা থেকে কিছুটা হলেও নতুন সবুজ পাতা যেন কিছুটা গজায়। রাইট। কিন্তু আমরা তো পূর্ণ গাছে পরিণত করতে পারবো না। সো এক্ষেত্রে একটা প্রশ্ন ছোট করে জিজ্ঞেস করি আপনাকে, যে এই গভর্নমেন্ট বিভিন্ন ক্ষেত্রে, এবং এটা বাংলাদেশের ইতিহাসে মনে একটা বিরল ঘটনা যে সমস্ত রাজনৈতিক দল এক্সেপ্ট ওয়ান, সব রাজনৈতিক দল মিলে একটা ম্যান্ডেট দিয়েছে যে আপনারা সংস্কার করেন, যাতে এই ধরনের দুর্বৃত্তপনা আর ঘটতে না পারে। সো এই ব্যাংকিং খাত, অর্থনৈতিক যে ক্ষেত্রগুলো আছে, এই ক্ষেত্রগুলিতে যাতে এই ধরনের কোনো কিছু না ঘটে, এক্ষেত্রে কোনো সংস্কারের কোনো কমিশন বা সংস্কার কাজ করছে কিনা, বা আপনারা? আর্থিক খাতে তো আমরা ব্যাপকভাবে কাজ করছি। জি, আমরা কাজ করছি যাতে ব্যাংকগুলো মালিকদের কবজায় ছিল, এখনো আছে কিছুটা বলতে হবে, এই কবজা থেকে বের করে আনতে হবে। মানে এত সুদৃঢ় থাবা দিয়ে যে তারা যে ব্যাংকগুলোকে চালাবে পারিবারিকভাবে, সেটা হবে না। একটা ডাইরেক্টর একই পরিবার থেকে 5 জন থাকবে, 12 বছর করে থাকবে, 2বার টার্ম হলে 24 বছর, তো এখানে সারা জীবন তো এখানেই চলে গেল। তাহলে তারা এই জায়গাগুলো আমরা পরিবর্তন করব। আমরা জানি যে ব্যাংকের
একটা ভালো আর্থিক প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হচ্ছে তাদের বোর্ড। জি, বোর্ডের মধ্যে যদি আমি আমার ওয়াইফ, ছেলে, মেয়ে যাদের যোগ্যতা থাকুক না থাকুক তারা বোর্ডের চেয়ারম্যান হয়ে যাচ্ছে বা বোর্ড মেম্বার হয়ে যাচ্ছে, তাহলে তো ওই বোর্ডের কার্যকারিতা থাকে না। তো সেই জন্য আমরা একটা প্রপার অ্যান্ড ফিটনেস টেস্ট থাকতে হবে, যে যোগ্য ব্যক্তিরাই শুধু বোর্ডে থাকতে পারবেন, পারিবারিক কারণে নয়। সো আরেকটা এই বাংলাদেশ বিষয়ে এই কোয়ালিটেটিভ এই চেঞ্জগুলোকে আমরা নিয়ে আসতেছি, এবং বাংলাদেশ ব্যাংকের কিছু আইন অনেকগুলো চেঞ্জ করা হচ্ছে, যেভাবে সুপারভিশন আমরা করি সেটাকে আমরা পুরো নতুনভাবে আমরা সুপারভিশন করার ব্যবস্থা করছি। সুপারভিশন ডিপার্টমেন্টকে স্ট্রেংথেন করা হচ্ছে, যাতে আমরা আগে থেকেই টের পাই কোথায় অর্থগুলো যাচ্ছে, কেন বড় বড় লোন দেওয়া হচ্ছে, কার কাছে যাচ্ছে, তাদের এক্সপোজারগুলো কি হচ্ছে, এগুলোকে আমরা খুব আর্লি ডিটেকশনের ব্যবস্থা করি। সো আরেকটা জিনিস জানতে চাই যে বাংলাদেশ বিষয়ে, দিস ইজ মাই লাস্ট কোয়েশ্চেন, এরপরে এই প্রবাসীদের ব্যাপারে একটা দুটো প্রশ্ন করে শেষ করে ফেলবো আমরা। সো বাংলাদেশের এই যে অর্থ রিকভার, এই যে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি বিভিন্ন জায়গায় যারা আছে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এটা তো বাংলাদেশ থেকে বসে আপনার অনেক কিছু করা সম্ভব না। ইজ দের এনি ল ফার্ম অর এনি ওয়ান গভর্নমেন্ট ইজ গোয়িং টু বি হায়ার যারা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষে কাজ করবে? এখানে আমরা সরকারি এবং বেসরকারি দুটো চ্যানেলকেই ব্যবহার করার চেষ্টা করছি। সরকারিভাবে আমরা প্রত্যেকটা দেশের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে এবং জাস্টিস ডিপার্টমেন্ট আছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি, কারণ ক্রিমিনাল কেস যদি করতে হয় তাহলে সরকারের থ্রুতেই করতে হবে, ক্রিমিনাল কেস লয়ার দিয়ে হবে না। আচ্ছা আচ্ছা। কিন্তু সিভিল কেস যদি করতে হয়, যেটা আমরা বেশি সংখ্যক তো সিভিল কেস করবো আমরা, জি জি জি, তো সিভিল কেস যদি হয়, অর্থাৎ অর্থ উদ্ধারটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য, সেই ক্ষেত্রে আমরা লিগ্যাল ফার্ম আমরা এমপ্লয় করতে যাচ্ছি খুব শীঘ্রই। এবং এখানে অনেকগুলো জুরিসডিকশন, তো ধরেন সিঙ্গাপুর, দুবাই, লন্ডন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন বা কানাডা, অস্ট্রেলিয়া, অনেক দেশ আছে, কাজেই অনেকগুলো ল ফার্ম আমাদের লাগবে। এবং আমরা মনে করি যে হয়তো কয়েকশো ব্যক্তি পরিবার এটার আমরা আমরা আমাদের তদন্তের মধ্যে নিয়ে আসবো। তো সেই ব্যাপক সংখ্যককে ডিল করতে গেলে আমাদেরকে ব্যাপক সংখ্যক লিগ্যাল ফার্মের সাথে চুক্তি করতে হবে। আমরা চেষ্টা করছি যে অর্থ ব্যয় না করে যতদূর সম্ভব দু ধরনের, একটা হচ্ছে লিটিগেশন ফান্ডিং পাওয়া যায়, তাদেরকে দিয়ে যদি কাজটা করানো যায় তাহলে আমাদের এক পয়সা খরচ হয় না। আরেকটা হচ্ছে যে খুব স্বল্প পরিমাণ প্রথমে দিব, আমরা অ্যাসেট ট্রেসিংটা করে দিব, বাকিটা তোমরা করে নাও, এবং করলে পরে তোমরা ভাগাভাগি করে দেবো, আমরা তোমাকে আমরা 15% 20% দিয়ে দেবো, বাকি টাকাটা সরকারকে ফেরত দেবো। দিস ইজ এ ভেরি গুড ডিসিশন। এখন আসি আমাদের প্রবাসীদের ব্যাপারে, আপনার একটু যদি আর 5-7 মিনিট একটু, যে আমাদের প্রবাসে যারা আছেন, নট অনলি ইউনাইটেড স্টেট, অন্যান্য দেশে যারা আছেন, এরা সবাই বাংলাদেশে কোন কোন খাত আছে, বিইং এ ইকোনমিস্ট and the guardian custodian of Bangladesh Federal Bank, আপনি কোন কোন ক্ষেত্রে প্রবাসীদেরকে আপনি আহ্বান জানাবেন যে তারা বিনিয়োগ করতে পারেন বাংলাদেশে এই মুহূর্তে এই এনভায়রনমেন্টে? প্রবাসীরা তো বাংলাদেশের চালিকা শক্তি। জি, আমাদের রেমিটেন্সের সবচেয়ে বড়, মানে রেমিটেন্সেরটাই উৎসটাই হচ্ছে প্রবাসীদের আয় থেকে, এবং রেমিটেন্স হচ্ছে আমাদের বৈদেশিক আয়ের অন্যতম বৃহত্তম সোর্স, 2 নম্বর সোর্স বলা যায়, অনেক সময় 1 নম্বরও বলা হয়। তো এবং এটা খুব এনকারেজিং যে খুব দ্রুত এটা বাড়ছে, অর্থাৎ প্রবাসীরা দেশে টাকা পাঠাতে উদ্বুদ্ধ বোধ করছেন, এবং সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আরও বেশি করে পাঠান, পরিবারকে পাঠান, নিজের সঞ্চয়টাও বাংলাদেশে রাখেন। আমাদের এখানে ওভারসিজ ব্যাংকিং ইউনিট করা হয়েছে, ভালো ভালো ব্যাংকগুলোতে আপনারা কিন্তু ডলার অ্যাকাউন্ট রাখতে পারবেন, এবং সেই টাকা যখন দরকার হবে তখন নিয়ে আসতেও পারবেন। সেখানে কিন্তু 8.5% পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। একটা জিনিস কিন্তু প্রবাসীদের খুব কনসার্ন, অনেকেই বলেন যে সেভ আর একটা বাড়ি কিনেছেন উনি, বাড়িটা বিক্রি করার পর উনি টাকা আনার কোনো সুযোগ নেই ওনার, এখানে ফেরত আনার। হোয়াট ইজ দ্য ওয়ে, যে যদি কেউ ইনভেস্ট করে অথবা, আমি বলবো যে এই ক্ষেত্রে ওবিইউতে ইনভেস্টমেন্টটা খুব ভালো হবে। দ্বিতীয়ত যদি কোনো প্রপার ইনভেস্টমেন্টে যান, তাহলে ওটাকে রেজিস্টার করে নিতে হবে অ্যাজ এন ইনভেস্টমেন্ট। যে আমাদের বিডা আছে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, সেখানে যদি রেজিস্ট্রেশন করে ওনারা $10 মিলিয়ন নিয়ে যান, তাহলে ওই 10 মিলিয়ন পর্যন্ত কিন্তু তারা আবার পুরোটা ফেরত নিয়ে আসতে পারবেন, এবং ওটার সাথে যে লাভ হবে সেটাও নিয়ে আসতে পারবে, কোনো বাধ্যবাধকতা, কোনো রেস্ট্রিকশন নেই। তো এগুলো আছে, কিন্তু রেস্ট্রিকশন মানে উইদাউট রেজিস্ট্রেশন যদি হয় তাহলে কিন্তু সেটা আমাদের ক্যাপিটাল কন্ট্রোলের আইনে এটা সাধারণ নাগরিকের মতোই হয়ে যাবে। এটা তো কারণ এটা তো কোনো আইডেন্টিফায়েবল না। জি জি জি। আরেকটা জিনিস জানতে চাই যে ওয়ার ট্রান্সফার সুবিধা,
যেটা যেমন ধরেন বিশ্বের সব দেশেই আমি আজকে একটা মাল বাংলাদেশে বিক্রি করব, বাংলাদেশে যে কিনবে সে উইদিন এ মিনিট আমার কাছে টাকা পাঠিয়ে দেবে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে, আমিও ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে তার কাছে টাকা পাঠাতে পারি, আমি পাঠাতে পারি। বাট বাংলাদেশ থেকে এখনও এই সুবিধাটা আমার মনে হয় এরকম সুবিধাজনক অবস্থানে নেই, যার কারণে অনেক ক্ষেত্রে খুব প্রবলেম হয়। এটা নাই। এটার মূল কারণটা হচ্ছে যে আমাদের তো ক্যাপিটাল কন্ট্রোল এখনো আছে। আমাদের তো ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমেরিকা তো ফুললি লিবারালাইজড ক্যাপিটাল অ্যাকাউন্ট সিস্টেম, তাই না? সেই অবস্থা তো আমরা যেতে পারিনি বা সহজে পারবো বলে মনে হয় না। তো এই অবস্থায় এই রেস্ট্রিকশনটা থাকবে আপাতত। এটা যদি ব্যাক বাই গুডস হয় তাহলে হয়তো কিছু রেস্ট্রিকশনটা থাকবে না, কিন্তু উইদাউট একটা কোম্পানি টু কোম্পানি, যেটা এলসি থ্রুতে যখন হয় তখন একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে, অর্থাৎ টাকা যাচ্ছে মাল আসতেছে। জি জি জি। কিন্তু এখন উইদাউট দ্যাট রেস্ট্রিকশন, মানে একটা মেকানিজম ছাড়া আমি যদি টাকা পাঠিয়ে দিলাম আর মাল কিছু আসলো না, তাহলে কিন্তু আমাদের মতো দেশের পক্ষে টিকে থাকা কঠিন হবে। সো আরেকটা জিনিস জানতে চাই যে এখানে প্রবাসীদের অনেকদিন থেকে দাবি ছিল যে এখানে বাংলাদেশে একটা সরকারি ব্যাংক প্রতিষ্ঠা, মানে ব্রাঞ্চ ওপেন করা যায় কিনা। আমি জানি যে আপনি তো ফেডারেল গভর্নমেন্টের মানে কোনো ব্রাঞ্চ আপনি এখানে ওপেন করতে পারেন না, বাট যে সরকারি পর্যায়ে যেসব ব্যাংক আছে এরা যদি ওপেন করতে চায়, ইজ ইট পসিবল? দেখুন, আমি একটা কথা বলি, বাংলাদেশের ব্যাংকিং খাত এখনো খুবই দুর্বল খাত। আমাদের কমপ্লায়েন্স এবং রেগুলেটরি অ্যাডহেরেন্স এগুলোও খুবই দুর্বল। আমার এখনো পর্যন্ত আমার যেটা ধারণা, আমরা চেষ্টা করব, কিন্তু আমার ধারণা হচ্ছে যে বাংলাদেশের কোনো ব্যাংকের পক্ষে রেগুলেটরি অ্যাপ্রুভাল পাওয়াটা খুব কঠিন। তবে আমি যাচ্ছি ফেরত যে চেষ্টা করব যে আমাদের যে সবচেয়ে ভালো একটা দুটো ব্যাংক তারা যদি চেষ্টা করে, দেখা যাক না কি হয়, পাই কি না আমরা রেগুলেটরি রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে পারবো কি না। আমার লক্ষ্য হচ্ছে যে অন্ততপক্ষে লন্ডনে এবং নিউ ইয়র্কে দুটো ব্রাঞ্চ খোলাটা আমাদের জন্য দরকারি, এবং দুটো যদি একবার খুলতে পারি নিউ ইয়র্কে, তাহলে সেখান থেকে আমরা কিন্তু সাব ব্রাঞ্চ খুলে ফেলতে পারবো। আমরা তখন ওয়াশিংটনে, শিকাগোতে, লস এঞ্জেলেসে, ফ্লোরিডাতে করা যাবে। কিন্তু প্রথমটা খোলাটা হচ্ছে, এবং সেটাকে রাখা সেটা কিন্তু কঠিন। যেমন 70-এর দশকে আমাদের সোনালী ব্যাংক করেছিল লন্ডনে, কিন্তু পরে রাখতে পারেনি, রেগুলেটরি কমপ্লায়েন্স তারা মিট করতে পারেনি। তো আমাদেরকে ওই ব্যাপারে আরও কঠিন হতে হবে। ব্যাংকগুলোকে গুণগত মান, আর্থিক তাদের শক্তি, সেটাকে অনেক বড় করতে হবে। তা না হলে এত ছোট আকারের ব্যাংক, এত দুর্বল প্রকৃতির ব্যাংক, এগুলো কিন্তু বিদেশের যে টেস্টিং স্ট্রেংথ সেই মানদণ্ডে টিকবে না। থ্যাংক ইউ। সো আমাদের শেষ জিনিস যেটা, যে আপনার এই যে নিউ ইয়র্ক সফর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আপনার নিউ ইয়র্ক সফর নিয়ে আপনি জানেন যে প্রচণ্ড কৌতূহল এবং আগ্রহ সব মানুষের মধ্যে, প্রবাসীদের মধ্যে। সো প্রবাসীরা অনেকেই আপনাকে দেখছেন, আপনাকে শুনছেন। এই বাংলাদেশের বর্তমান যে নতুন বিনির্মাণ বলা হচ্ছে, নতুন বাংলাদেশ গড়ার একটা কাজ আপনার হাতে নিয়েছেন, এক্ষেত্রে প্রবাসীদের প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আপনার এপিল যদি কিছু থাকে আমরা শুনতে চাই। ধন্যবাদ। আমি এখানে এসেছিলাম এবং আমাদের যে ডায়াসপোরা, আমাদের প্রবাসীদের জনগোষ্ঠী, তাদের সাথে আমার মিটিংও হয়েছে এবং খুব ভালো সাড়া পেয়েছি আমরা। অনেক প্রশ্ন তাদের, চেষ্টা করেছি কয়েক ঘন্টা ধরে তাদের প্রশ্নের জবাব দিতে। আমরা চাই আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থাকুন। বাংলাদেশ অনেক দূরের দেশ, কিন্তু সেখান থেকে তো আপনাদের উৎপত্তি, কাজেই আপনারা বাংলাদেশের নাগরিক না হন, কিন্তু নাগরিকত্ব একসময় ছিল এবং নারীর টান তো থাকবে, সেটাকে মনে রেখে বাংলাদেশের সাথে যোগাযোগ রাখবেন। এবং আমরা যেটা আশা করব যে আপনারা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন বা অন্য দেশেও আছেন, তারা সম্মিলিতভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুন। এখানে দলাদলি করার কোনো মানে হয় না। এখানে আপনারা সবাই বাঙালি, সবাই বাংলাদেশি এবং সবাই বাংলাদেশের জন্য কাজ করবেন, এটাই কিন্তু আমরা দেখতে চাই। আমরা চাই আমাদের কমিউনিটি, যেমন অনেকটা বলা যায় যে ইন্ডিয়ান কমিউনিটি কিন্তু ভেদাভেদ নাই, সেখানে কিন্তু কংগ্রেস বিজেপি ভিতরে থাকতে পারে, কিন্তু তাদের কিন্তু রাস্তায় গিয়ে সেটাকে দেশের রাজনীতির নিয়ে মারামারি নাই। সেখানে তারা শুধু ইন্ডিয়াকে নিয়ে তারা লবি করছে, ইসরায়েলিরা কিন্তু শুধু ইসরায়েলকে নিয়েই লবি করছে, তারা এই গভর্নমেন্ট ওই গভর্নমেন্ট সেটা নিয়ে করছে না। তা আমি মনে করি যে আমাদের বাংলাদেশেও একটা কমিউনিটির একটা স্ট্রেংথ আছে এখন, আমরা কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারি
মার্কিন সরকারকেও করতে পারবে, যুক্তরাজ্য সরকারকে তো করছি, আমাদের ওখানে অনেক এমপি আছেন, জি জি অনেক মন্ত্রী পর্যায়ে হয়ে গেছেন। যাই হোক, সেই জায়গাগুলো থেকে আমাদের একটা রাজনৈতিক স্থান সৃষ্টি হয়ে গেছে ওভার টাইম। আমাদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, জনসংখ্যার গুণগত মান বেড়েছে। দ্বিতীয় প্রজন্মের যারা বাংলাদেশি তারা সুশিক্ষিত, স্কিলড, হাই ইনকাম আর্নিং, এবং তাদের অ্যাক্সেস টু দ্য লিডারশিপ অফ দ্য পলিটিক্যাল লিডারশিপ অনেক বেশি, ভারতীয়দের আরও অনেক বেশি, কিন্তু আমরাও এগুচ্ছি। তো আমরা সম্মিলিতভাবে আমাদের দেশকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু আপনারা আমাদের জন্য অনেক কিছু করতে পারবেন, এবং আমরাও আপনাদের নিয়ে অনেক গর্বিত হতে পারবো। থ্যাংক ইউ আপনাকে সময় দেওয়ার জন্য। আমি জানি যে অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে আপনি টাইম টেলিভিশনের স্টুডিওতে এসেছেন, এবং আপনাকে আমাদের সবার পক্ষ থেকে, টাইম টেলিভিশনের পক্ষ থেকে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাকেও। এবং আমি এটুকু আবার স্মরণ করে দিই, আমিও কিন্তু একসময় এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশে এখানে ছিলাম। আমি 28 বছর এখানে কাজ করেছি মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন বাংলাদেশি ফেরত, যে বাংলাদেশি পুরোপুরি সবসময় বাংলাদেশি নাগরিক হিসাবে ছিলাম। So you are giving back. I went back. আপনারাও কেউ ফেরত যাবেন আশা করব, কারণ দেশ আপনাদেরকে চায়। শিওর, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, যিনি একজন ইকোনমিস্ট এবং বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশে যে অর্থ পাচার, দুর্নীতি, লুটপাট, এই বিষয়ে জনগণের অর্থ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে যে কাজে তারা হাত দিয়েছেন এবং চেষ্টা করছেন, দেশে বিদেশে তারা দৌড়াচ্ছেন। এবং উনি যে আবেদন জানান আপনাদের সবার কাছে, তা হচ্ছে যে যেখানেই আছেন, এজ এ আপনার বাংলাদেশে আপনার জন্ম বা বাংলাদেশের রুট হিসাবে যদি বাংলাদেশকে আপনি চিন্তা করেন, তাহলে এক্ষেত্রে ওনাদের যে সহযোগিতা, যদি আপনি কিছু জানেন, আপনি কিছু শুনেন, আপনি যে কোনোভাবে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। ইট ইজ নট এগেনস্ট এনি পলিটিক্যাল পার্টি অর পলিটিক্যাল পার্সন, ইট ইজ ফর দি কান্ট্রি। এক্ষেত্রে আপনারা সবাই আপনার দেশের স্বার্থে একজন মাটির সন্তান হিসাবে বাংলাদেশের আপনি ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা উনি করছেন, এই আবেদনে তিনি জানিয়েছেন। আমরা আশা করি আপনারা সবাই তার আবেদনে সাড়া দেবেন এবং নিজের যে অবস্থানে আছেন, এই অবস্থান থেকে ভূমিকা পালন করবেন। আজকে এ পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।